সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা এবং দশম গ্রেডে বেতন পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে ২০১৯ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড সহ গ্যাজেটেড পদমর্যাদা দেবার নির্দেশ দিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট। সরকার এর বিপরীতে আপিল করলে আদালত অন্য একটি মামলার সাথে এই মামলাকে ট্যাগ করে দেয়, যে কারণে মামলা নিষ্পত্তিতে অনেক দেরি হয়। সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মামলাটিকে ট্যাগমুক্ত করার আবেদন করা হলে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে আজকে এই আদেশ দেয়। সব দ্বিতীয় শ্রেণীর যারা ছিল তাদের সবার বেতন ছিল দশম গ্রেডে, কিন্তু আনফর্চুনেটলি শিক্ষার একেবারে প্রাথমিক পর্যায়ে যেটা প্রাথমিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়, সে হেড শিক্ষকরা, প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেইন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল, এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় সকালে বুরাকেয়ারে দেশে ফেরেন তারা। ফিরে আসা অধিকাংশই মানব পাচারকারীদের প্ররোচনা এবং সহযোগিতায় লিবিয়ায় গিয়েছিলেন। এর মধ্যে ১০৬ জন ট্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। মেজবাহ হাসানের রিপোর্ট। এক বুক স্বপ্ন আর পরিবার সদস্যদের মুখে ৩ বেলা খাবার জোটাতে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন এই প্রবাসীরা। কিন্তু তারা জানতেন না এই দূরদেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হবে। নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে যে স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন তা তো পূরণ হয়নি, বরং ফিরেছেন শূন্য হাতে। জানান ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা। ৪ মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই। সাগরে স্যার ওই জন্য বড় ঢেউ ছিল, 3 দিন যুদ্ধ করছি। তারপরে যেই কালে দেখি যে আর বাঁচি না, তারপরে একটা মাছের ট্রলার পাইছি, এরপরে কান্দিয়া কাটি অগর ট্রলারে উঠছি। কাজের উদ্দেশ্যে যে কিছু ইনকাম করতে পারি কিনা, আমি গিয়ে মনে করেন পরে গেছি মাফিয়ার খবরে। কাজ করছিলাম 1 মাস 10 দিনের মতো, তারপর ধরে লেগে গেছে, ওখান থেকে নিয়ে পুলিশে নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে। আমরা গেমে গেছিলাম, ধরা খাইছি, ধরা খাওয়ার পর আঙ্গ জেলে নিয়ে আইছে। তো ওই জেলে 3 মাস ছিলাম। ওই জায়গা থেকে আমাদের IOM পরে আঙ্গ ফ্রি টিকিট দিয়ে আমাদের দেশে পাঠাই দিচ্ছে। প্রিয়জনকে বিদেশে পাঠিয়ে স্বপ্ন পূরণ না হলে ফিরে এসেছেন, তাতেই খুশি স্বজনরা। বলেন এমন প্রতারণায় আর যেন কেউ না পড়েন। মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই আমাদের দীর্ঘ আপনার যে 3 মাস 12 দিন আমার ভাইটা নিখোঁজ অবস্থায়, আমার পরিবারে বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন, আমরা অনেক চিন্তিত। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমি দমে যাইনি। অনেকের মা আছে, বাবা আছে, অনেকে অনেক শখ আহ্লাদ করেই বিদেশ যায় বা কষ্ট করার জন্যই যায়। ঠিক আছে, এই কাজগুলো যাতে এই দালাল চক্ররা এইভাবে না করতে পারে, এই জন্য সরকারের কাছে অনেক আকুল আবেদন আমাদের। ২০১৭ সাল থেকে বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৯,১৮৩ জন বাংলাদেশি লিবিয়ায় প্রত্যাবাসিত হয়েছেন। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভা সমাবেশ ছাড়াও গণজামায়াত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ। জনশৃঙ্খলা রক্ষার্থের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়াও নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় এবং মিন্টো রোড। ক্রিকেটের আরও খবর। পাকিস্তানের মাটিতে ২০২৫ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে যাবে বাংলাদেশ নারী দল। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন দলটি ৩ এপ্রিল দেশ ছেড়ে যাবে। এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া ইসমা তানজিম ডাক পেয়েছেন। তিনি আন্তর্জাতিক টি-20 খেলেছেন 4টি। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারলে
সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ। ফলে জ্যোতিদের খেলতে হচ্ছে বাছাই পর্ব। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত প্রতিযোগিতায় অংশ নেবে মোট 8টি দল। 6 দলের বাছাই পর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনী ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সমমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বলা হয় 15 মার্চ থেকে 60 দিন এর সিদ্ধান্ত বলবৎ থাকবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা ছাড়াও কোস্টগার্ড এবং বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তারাও এই ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে নভেম্বর এবং জানুয়ারিতে 2 মাস করে মেয়াদ বাড়ানো হয়েছিল। আজ এই মেয়াদ আরও 2 মাস বাড়ল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দীর্ঘ প্রতীক্ষার পর এবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে বেতন এবং 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পেতে যাচ্ছেন। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এর সংক্রান্ত এক রিটের রিভিউর নিষ্পত্তি করে এই রায়টি দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো 11 ও 12তম গ্রেডে নির্ধারণ করা হয়েছিল 2014 সালে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে 45 জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে 2019 সালে হাইকোর্ট রিটকারী 45 জনকে 10ম গ্রেডে উন্নীত করে 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হলে রিভিউ আবেদন করা হয়। বৃহস্পতিবার রিভিউ নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। 10ম গ্রেডে বেতন এবং 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন রিটকারী প্রধান শিক্ষকরা। দীর্ঘ 11 বছর যাবৎ আমরা বঞ্চিত ছিলাম। তো আমরা বঞ্চিত থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চেষ্টা করেছি, কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হয়েছি। এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। মর্যাদার লড়াই আমরা এতকাল লড়াই করেছি। মহান আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা। আপিল বিভাগের রায়ের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করতে একটি মহল কৌশলে কাজ করছে বলে মন্তব্য করেছেন আইজিপি মোহাম্মদ বাহারুল আলম। সকালে গাজীপুর শিল্পাঞ্চল 2-এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আইজিপি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন। অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছে, তাই অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে। শত প্রতিকূলতার মধ্যে পুলিশ প্রশাসন জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সিকগাতুল্লাহ, ঢাকা রেঞ্জের ডিআইজি AKM আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান এ সময় উপস্থিত ছিলেন। এখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে নিশ্চয়ই তাদের মধ্যে অনেকে সংক্ষুব্ধ, এবং এটা খুবই স্বাভাবিক যে এই বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে, এই সব জায়গা অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়। এদিকে শিশু আসিয়ার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অসচ্ছল পরিবারটি যেন বাকরুদ্ধ, চোখের পানিও শুকিয়ে গেছে পরিবারটির। পরিবারের সাথে সাথে শোকাহত গ্রামবাসী। মরদেহ আসছে এমন খবরে অনেকে আসছেন শিশু আসিয়ার বাসায়। আসামিদের যাতে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি হয় সে দাবি জানিয়েছেন পরিবারসহ গ্রামবাসী। ঢাকায় চিকিৎসকদের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে আবারও চট্টগ্রামে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালের আউটডোর সেবা। সকাল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা।
এর আগে গত 2 দিন 5 দফা দাবিতে চট্টগ্রামের সরকারি হাসপাতালে ক্লাস পরীক্ষা বর্জন করে চিকিৎসক ও শিক্ষার্থীরা। উচ্চ আদালত রায়ের পর এ কর্মসূচি শিথিল করা হয়। সাভারে একটি সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাওয়ালিয়াপাড়া এলাকায় এ মানববন্ধন করেন তারা। এলাকাবাসীর অভিযোগ, ভাওয়ালিয়াপাড়া থেকে নয়া ব্রিজ পর্যন্ত স্থানীয় সড়ক অবকাঠামো কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানসম্পন্ন কাজ নিশ্চিতের দাবি জানান তারা। ঢাকা থেকে মাগুরায় নেওয়ার পর শিশু আসিয়া প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় জেলা স্টেডিয়াম মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে আসিয়াকে ঢাকা থেকে মাগুরায় নিয়ে যাওয়া হয়। জানাজায় জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক অংশগ্রহণ করেন। মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন সর্বস্তরের মুসল্লিরা। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন আসিয়ার জানাজায়। বৃহস্পতিবার দুপুরে আসিয়ার মৃত্যুর ঘটনায় সারা দেশে মানুষের পাশাপাশি শোকাহত হন মাগুরার সর্বস্তরের মানুষ। আসিয়ার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার গ্রামের বাড়িতে, পরে জারিয়া গ্রামে তার দাফন হবে। অন্য প্রসঙ্গ, রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 6টি সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তার ভেতর কিছু সুপারিশ মন্ত্রণালয়গুলো নিজ উদ্যোগেই করতে পারবে। প্রধান উপদেষ্টাও সেই নির্দেশনায় দিয়েছেন। মডেল মসজিদ নির্মাণে আওয়ামী লীগ সরকার বিশাল দুর্নীতি করেছে জানিয়ে শফিকুল আলম বলেন, 560টি মসজিদ নির্মাণে $1 বিলিয়ন খরচ হয়েছে, যার অর্ধেক খরচেই মসজিদগুলো বানানো যেত। এই দুর্নীতির বিষয়ে আরও গভীর তদন্ত হবে বলে জানান তিনি। মাগুরায় ধর্ষিত শিশুর বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশ দিয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ধর্ষণের সংশোধিত বিচার প্রক্রিয়াও দ্রুত বাস্তবায়িত হবে। আমরা বলতে পারি এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস 4 দিনের সফরে ঢাকা এসেছেন। বিকেল 5টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকাল 9টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। এরপর জাতিসংঘের মহাসচিব সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 নেতার বৈঠকে বসার কথা রয়েছে। পরে একটি বিশেষ ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে ইফতার করবেন। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তার এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। বিএনপিকে অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, কিছু দেশি বিদেশি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারে নেমেছে। বলেন, কেউ যদি বিএনপিকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা করে তা ভুল হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। এই দলকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা কেউ দয়া করে করবেন না। অনেকে ভাবছেন যা ভাবছেন করে ফেলবেন না। বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না।
বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সচিবালয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে সমঝোতা স্মারক সই করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন, আইন শৃঙ্খলা ও সংখ্যালঘু সংক্রান্ত বিষয়ে ভারতের মন্তব্য অযাচিত বলেও মন্তব্য করেন রফিকুল ইসলাম। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জানান সফরে রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও উত্তর দেয়নি ভারত। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন শৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। সাক্ষাতে বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। জামায়াতে ইসলাম কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে আলোচনা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার জন্য ধন্যবাদ জানান জামায়াত আমির। মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শিশু আসিয়ার জানাজা। সেখান থেকে শিশুটির মরদেহ তার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুরে জারিয়াতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেকার রেজা। ইফতেকার, বর্তমানে অবস্থা কি দেখছেন আমাদের জানান। ঠিক এখন থেকে 10 মিনিট আগে শিশু আসিয়ার লাশ এসে পৌঁছেছে তার গ্রামের বাড়ি জারিয়াতে এবং এর আগে সিএমএইচ থেকে তাকে যখন হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়েছে মূলত মাগুরা সদরের স্টেডিয়ামে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয় এবং গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে শেষবারের মতো দেখার জন্য বা দেখার সুযোগ করে দেবার জন্য মূলত তার পাড়া বা মহল্লায় আনা হয়েছিল তার লাশ এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে তার বাবা মা দাদা দাদি সহ যে পাড়া প্রতিবেশী ভাই বোন যারা রয়েছেন তারা প্রত্যেকেই দেখেছেন তার লাশ এবং লাশ দেখার পর তাদের সবার চেহারার মধ্যে একটা শোক বা তারা অনেকটাই নীরব বা নিস্তব্ধ হয়ে গেছেন। তারা শোকে খুব একটা কিছু বলতে পারছে না, সবাই যে যার মতো তাকিয়ে থাকছেন। মূলত আমি এইমাত্র এসে যেটা দেখেছি এবং এরপর তার দ্বিতীয় নামাজে জানাজা পার্শ্ববর্তী একটি ঈদগাহ মাঠে সম্পন্ন হবে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক আজ থেকে 8 দিন আগে মূলত গত বৃহস্পতিবারে সে তার বোনের বাড়িতে গিয়ে এমন একটি নির্যাতনের শিকার হন তিনি এবং এরপর দীর্ঘ 7 দিন 8 দিনের একটি লড়াই, প্রথমে মাগুরা হাসপাতাল, সদর হাসপাতাল, তারপরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, তার পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে সিএমএইচে ভর্তি করানো হয় এবং সিএমএইচ থেকেই তিনি আর ফিরতে পারেননি বা সে আর ফিরতে পারেনি এবং শেষ যাত্রা হিসেবেই তার গ্রামে তার নিথর দেহ আসলো এবং তার গ্রামবাসী এখন পর্যন্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছিলেন যে এমন ঘটনা বা এমন ভাগ্যে এমন বাস্তবতার কারণ না ঘটুক এবং তারা চান যে তাদের যে বোন বা আদরের যে ছোট বোন বা যে সন্তান, সেই সন্তানের এই নির্যাতন বা এই ধর্ষণের বিচার তারা দাবি করেন। তো এই ছিল জারিয়া থেকে শিশু আসিয়ার দাফনের সর্বশেষ তথ্য।
বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন শুনানি শেষ হয়েছে। জামিনের আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন আদালত। এই মামলায় আরও একজন সহ মোট 287 জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন 178 জন। শুনানি ঘিরে কারাগারে প্রধান ফটকে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনরা। এ সময় কারাগারে থাকা জওয়ানদের জামিনের দাবিতে মানববন্ধন করেন তারা। এদিকে জামিন শুনানি বিলম্বিত হওয়ার জন্য একে অপরকে দায়ী করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। একটি চক্রান্তের মাধ্যমে তৎকালীন কতিপয় বিডিআর সদস্য 2009 সালে পিলখানায় 57 সেনা সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজন করা হয় সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এই কথা বলেন তিনি। ইফতারের আগে সেনাপ্রধান নিহত বীর মুক্তিযোদ্ধাদের রুহের প্রতি মাগফিরাত কামনা করেন এবং জীবিত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করেন। একই সাথে তিনি স্মরণ করেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বীর সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের নিহত সদস্যদের এবং জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুত্থানে সকলের সাহসিকতা ও ত্যাগের কথা তুলে ধরেন। সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকস মেধাবী দেশপ্রেমিক ও অকুদম হয় 57 জন অফিসার, তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি সাধিত হয়েছে। তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখতে 25 ফেব্রুয়ারি আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।